আজ আপনাদের 12তম ক্লাস। গত ক্লাসে আমরা একটা ঘড়ি ডিজাইন করছিলাম, কিন্তু দুর্ভাগ্যবশত ক্লাসটা সম্পূর্ণ করতে পারিনি। আজকে এটা আবার ভালোভাবে আমরা বোঝার চেষ্টা করব, এবং এই ঘড়ি ডিজাইনটা আপনারা যদি করতে পারেন তাহলে আপনাদের ইলাস্ট্রেটরের বেসিক টুলসের বিষয়াদি আপনাদের দেখবেন সব ক্লিয়ার হয়ে যাবে। আগে যতগুলো টুলস আমরা আগে দেখেছি সেই টুলসের ব্যবহার এবং বিভিন্ন প্যানেল ফাংশনের কাজ আমরা মোটামুটি বলা যায় যে 70% আপনাদের কমপ্লিট হয়ে যাবে এটা ভালোভাবে বুঝতে পারলে। তো আমরা শুরু করি। আমি একদম শুরু থেকেই দেখাই। অবশ্যই আর্টবোর্ডের পরিমাপ 1000 বাই 1000 পিক্সেল নেবেন, তাহলে আপনাদের মাপটা সঠিক থাকবে, মানে কাজ করতে সুবিধা হবে। এখন দেখেন, আমি শিফট প্রেস করে ধরে আমি একটা বৃত্ত নিয়েছি। এই বৃত্ততে কয়টা কালার আছে? দুইটা। একটা হোয়াইট হচ্ছে ফিল কালার, স্ট্রোক হচ্ছে ব্ল্যাক কালার। এখন আমাদের কাজ হচ্ছে এখানে শুধুমাত্র একটা ফিল কালার রাখা, স্ট্রোক কালারটা নান করে দাও। আমি স্ট্রোক কালার এখান থেকে নান করে দিচ্ছি, যেহেতু সাদার উপরে সাদা তাই বোঝা যাচ্ছে না। এবার এইভাবে সিলেক্ট করে এটার কালার আমি এই যে সাদা কালোর যে শেড আছে এখান থেকে 3 নাম্বারটা সিলেক্ট করছি, এবং আমার মনে হচ্ছে আর একটু ছোটো করা উচিত। আপনারা অতিরিক্ত ছোট বা অতিরিক্ত বড় করবেন না। আর্টবোর্ডের তুলনায় দেখেন আমি যে পজিশনে রেখেছি একটা বৃত্ত, ঠিক এতটুকুই নেওয়ার চেষ্টা করবেন। আচ্ছা, সবাই একটা আগে বৃত্তই নেন, তারপরে আমি শুরু করি। সবাই আগে একটা বৃত্ত নেন, তারপরে আমি শুরু করব। হয়েছে কি সবার? ওকে, এবার এদিকে খেয়াল করেন। বৃত্ত নিতে বেশি সময় লাগার কথা না। হ্যাঁ, সাগর ভাই আজকে আসবে না? আচ্ছা অনেক ভাই, তাহলে আপনি এখানেই বসেন, দেখেন এইটাতে বসেন। হ্যাঁ, আপাতত বসেন, উনি তো আসছে না। আচ্ছা দেখেন, বৃত্তটা নেওয়ার পরে আমরা পরবর্তী ধাপে এগোই। আমরা একটা এবার রেক্ট্যাঙ্গেল নিব। রেক্ট্যাঙ্গেল নিয়ে এরকমভাবে ছোট, এই যে এরকম লম্বা একটা বৃত্ত নিয়েছে, এবং এটার কালার একটু অন্য টাইপের কালার দিতে হবে, কারণ একই কালারের উপর আরেকটা কালার কিন্তু দেখা যায় না, তাই না? এটা কিন্তু বেশি লম্বা হবে না, অনেকে দেখে অনেক বেশি লম্বা হয়ে যায়। ঘড়ির কাঁটা কিন্তু যেরকম একটা স্বাভাবিক একটা মাপ থাকে ওরকম দেওয়ার চেষ্টা করবেন। এবার এটাকে আমি মিডিল অ্যালাইন করছি। দেখেন, বৃত্তর উপরে আমি এই পজিশনে একটা হচ্ছে রেক্ট্যাঙ্গেল দিয়ে চতুর্ভুজ নিয়েছি লম্বাভাবে আর কি। এইটা এই পজিশনে রেখে আমি অবশ্যই এটা মিডিল অ্যালাইন করেছি। এটা হরিজন্টাল অ্যালাইন সেন্টার করেছি। ভার্টিক্যাল অ্যালাইন সেন্টার করলে কিন্তু এটা মাঝে চলে আসবে, তো আমি ওইটা আর করিনি। আমি জাস্ট লম্বালম্বিভাবে এটা সেন্টারে রাখার চেষ্টা করেছি। এবার খেয়াল করেন, এইটাকে আমরা ঘুরাবো। যেহেতু ঘড়ির কাঁটা হচ্ছে 60টা কাঁটা হয়, এভাবে ঘুরাতে হলে এই দেখেন এই মাঝ বরাবর একটা ছোট ডট দেখা যাচ্ছে। এটার উপর মাউসের কার্সর রাখলে এটা হচ্ছে কেন্দ্র, সেন্টার। এই সেন্টারকে কেন্দ্র করে ঘুরাতে হবে। তাহলে এই যে এখানে এই টুলের কাজ, এই টুলের সাহায্যে আমরা ফুল তৈরি করছিলাম, তাই না? রোটেট টুলে যে অবশ্যই এটা আগে সিলেক্ট থাকতে হবে। সিলেক্ট থাকার পরে আমি রোটেট টুলে আসলাম। আসার পরে এখানে সেন্টারটা খুঁজতে হবে, মাউসের কার্সর দিয়ে এইভাবে সরাতে সরাতে দেখবেন সেন্টার খুঁজে পেলেন। এরপর অল্টার ক্লিক করে ধরে এখানে একটা ক্লিক করবেন। অল্টার চেপে ধরে ক্লিক করলে এরকম একটা পপ আপ আসবে। এখানে লিখে দেবেন 360 ভাগ 60, যেহেতু আমরা 60টা কাটা তৈরি করতে চাচ্ছি। এরপর কপি দিবেন। কপি দেওয়ার পরে কন্ট্রোল ডি প্রেস করতে থাকতে হবে, তাহলে এইভাবে 60টা কাটা হবে। গুনে দেখতে পারেন এখানে 60টাই কাটা আছে। ওকে, একইভাবে এটা তো আমরা সেকেন্ড অথবা মিনিটের কাটা তৈরি করলাম, তাই না? এবার আমরা ঘন্টার কাটা তৈরি করব। এর জন্য আমি একটা বৃত্ত নিচ্ছি। বৃত্ত নিয়ে কিছুটা লম্বাভাবে এই যে
আশা করি বুঝতে অসুবিধা হচ্ছে না। এই যে এরকমভাবে একটা লম্বা বৃত্ত তৈরি করেছি এবং এটাকে অবশ্যই আগেরটার মতো মিডিল অ্যালাইন করে দিবেন, হরিজন্টাল অ্যালাইন সেন্টার করে দিবেন। এরপর এখানে ক্লিক করে একইভাবে রোটেট টুলে গিয়ে এখানে সেন্টারটা খুঁজতে হবে, কোথায় আসলে সেন্টার। এখন কথা হচ্ছে সেন্টার খুঁজতে যদি আপনাদের সমস্যা হয় যে আমি খুঁজে পাচ্ছি না সেন্টার, তাহলে কন্ট্রোল আর রুলার নিয়ে আসবেন, এনে এখান থেকে এটা টান দিয়ে নিয়ে এসে এটা মিডিল অ্যালাইন করবেন। এই যে ভার্টিক্যাল অ্যালাইন সেন্টার, এবার এটা হরিজন্টাল অ্যালাইন সেন্টার। এতে করে আপনি একদম এই যে দুইটার মিলিত স্থান এটা একদমই মিডিল। তো এই অবস্থাতে আপনি কি করবেন, এটা ধরবেন, এই যে ঘন্টার কাঁটাটা সিলেক্ট করে রোটেট টুলে গিয়ে অলটা চেপে এখানে যখন ইন্টারসেক্ট লেখা আসবে তখন একটা ক্লিক করবেন এবং এখানে আপনি আগে 360/60 দিয়েছিলেন, এবার দিবেন কত, 12, কারণ হচ্ছে 12টা আমরা কাটা তৈরি করতে চাচ্ছি। এবার কপি, কন্ট্রোল ডি প্রেস করতে করতে 12টা কাটা আমি তৈরি করে নিয়েছি। এবার আমাদের এই লাইনটা দরকার নেই, এটা সিলেক্ট করে ডিলিট করে দিলাম। আমি আশা করি এটা ক্লিয়ারলি বোঝাতে পেরেছি। আপনারা এটা করে দেখান, সেকেন্ডের কাটা এবং মিনিটের কাটা করে দেখান সবাই। আচ্ছা, এতটুকু হয়েছে সবার? অনেক ভাই আপনার হয়েছে কি ঘন্টার কাটা? ওয়েন ভাই দেরি হলো কেন আজকে? এখন এটা কিন্তু অবহেলা, ঘুমিয়ে পড়ছিলেন। এই অবহেলাটার জন্য জরিমানার ব্যবস্থা আছে। না, এই 2-1 দিন এরকম হয়ে গেলে আর কিছু বলার নেই, কিন্তু যে যদি বেশি সমস্যা হয় তখন তো শুরু করবে। সবাই টাইমলি চলে আসছে, 1-2জন ব্যতিক্রম। আচ্ছা, এখন আমরা হচ্ছে কাটা তৈরি করবো, ঘন্টার কাটা, মিনিটের কাটা। তাহলে একটু খেয়াল করেন এদিকে, এভাবে লম্বা করে আমি একটা শেপ নিলাম। এই শেপের কালার দিচ্ছি হলুদ কালার কিংবা কমলা কালার। দেখেন, বেশি বড় করা যাবে না, এই যে ঘড়ির তুলনায় এটা একটু ছোটই থাকবে। এবার আমি যেটা বলছিলাম যে হচ্ছে পেন টুলে গিয়ে এখানে একটা ক্লিক করলে এখানে অ্যাঙ্কর তৈরি হয়ে, আচ্ছা এটা অ্যাঙ্কর তৈরি হয়নি, নতুন একটা অ্যাঙ্কর তৈরি হয়েছে। আচ্ছা, একটু খেয়াল করেন, নর্মালে ক্লিক করলে হচ্ছে না। সেদিন যেন নর্মালে ক্লিক করলে হচ্ছিল, তাহলে কি সিলেক্ট করে তারপরে? হ্যাঁ, এবার বুঝতে পেরেছি। দেখেন, যদি পেন টুল দিয়ে নর্মালভাবেই আপনি কাটা নিতে চান, মানে পেন টুলের সেকেন্ড বা থার্ড অপশনে না গিয়ে, তাহলে সিলেক্ট করে তারপরে ক্লিক করতে হবে। আমি কি আরেকবার দেখাই দেবো বিষয়টা? এদিকে খেয়াল করেন, আমরা ঘন্টার কাটা বা মিনিটের কাটা তৈরি করবো। যেহেতু ঘন্টার কাটা, মিনিটের কাটা কিছুটা সোশ্যাল টাইপের হয়, একটু খেয়াল করেন পেন টুলে থাকা অবস্থায় অবশ্যই আগে এইটা সিলেক্ট করে নেবেন। এই চতুর্ভুজটা সিলেক্ট করে পেন টুলে গিয়ে এখানে নর্মালে যখন ইন্টারসেক্ট লেখা আসবে, মানে দেখেন এখানে তো পাত লেখা আসছে এবং নিচে প্লাস আইকন থাকছে, এটা যখন আপনি একদম মিডিল বরাবর যাবেন তখন লেখা থাকবে ইন্টারসেক্ট এবং মাঝখান দিয়ে একটা পাত হয়ে যাবে, দাগও লেখা আছে। তো এখানে ক্লিক করলে এখানে নতুন একটা অ্যাঙ্কর অ্যাড হবে। অ্যাঙ্কর অ্যাড হওয়া মানে আপনি ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে এটা সিলেক্ট করে উপরের দিকে নিয়ে যেতে পারবেন এবং ডানে বায়ে যেন না হয় তার জন্য শিফট প্রেস করতে পারেন। বোঝাতে পারলাম? তাহলে এটা করে দেখান তো সবাই। এটা চতুর্ভুজ নেন এবং চতুর্ভুজটা সিলেক্ট করে পেন টুল দিয়ে মাঝখানে একটা ক্লিক করবেন, করে এভাবে একটু সুচালো করেন।
রাকিব ভাই ওই অনেক ভাইকে একটু দেখায় দেখায় দিয়ে, হ্যাঁ। আচ্ছা, এটা কি সবার হয়েছে? কাটা তৈরি হয়নি কার কার? এতটুকু হয়েছে সবার? আচ্ছা, এবার এদিকে খেয়াল করেন। এটা হয়ে যাওয়ার পরে আমরা মাঝখান দিয়ে একটু ক্ষত করতে পারি, এরকম একটা আরেকটা শেপ নিচ্ছি আগের শেপের থেকে ছোট, এতটুকু। এবং এটার কালার ডিফারেন্ট করে আপনি বোঝার চেষ্টা করেন, এই যে এরকম। এবার এই দুইটা সিলেক্ট করে মাইনাস ফ্রন্ট আছে, তার আগে অ্যালাইন করে নিই। হ্যাঁ, ঠিক আছে। মাইনাস ফ্রন্ট করলে এটা মাঝখান দিয়ে ক্ষত হয়ে যাবে। এবার দেখেন ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে আপনি এটা এভাবে রাউন্ড করতে পারেন, এই দুই মাথা ধরে হচ্ছে টান দিলে। এমনকি আপনি চাইলে এই দুই মাথাও রাউন্ড করতে পারেন। আচ্ছা, সবাই একটু এদিকে খেয়াল করেন। আমি আসলে তিনটা কাটা কিভাবে তৈরি করছি একটা থেকে, এটা একটু দেখাই। এদিকে খেয়াল করেন সবাই, এই দেখেন এর উপরে আরেকটা শেপ নিয়েছি, এই নীল শেপটা, এটা একটু ছোট, ভালো করে খেয়াল করেন সবাই। এবার এটা এই দুইটাই সিলেক্ট করে আমি মিডিল অ্যালাইন করছি, যাতে এই পিছনের শেপের সাথে এই নীল শেপটা অ্যালাইন থাকে। এরপর এই যে মাইনাস ফ্রন্ট করলে এটা মানে কেটে যাবে, উপরের অংশটা কেটে যাবে। এরপর কি করেছি দেখেন, ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে এই দুই মাথা ধরেছি, এই নিচের দুই মাথা ধরে এভাবে রাউন্ড কর্নার করলাম। এবার এভাবে ধরে এটা রাউন্ড করলাম, এইভাবে সিলেক্ট করে এই ডট ধরে এভাবে টান দিয়ে এটা রাউন্ড করলাম। দেখেন এবার এই পজিশনে আসলো। এবার একইভাবে এটার একটা ডুপ্লিকেট নিলাম এবং কন্ট্রোল ডি দিলাম, তিনটা নিয়েছি। এবার এইটাকে একটু ছোট করব, যেহেতু ঘন্টার কাটা কিছুটা ছোট হয়, এবং এটাকে একটু সরু করব, মানে চিকুন করব, যেহেতু এটা মিনিটের কাটা, এটা আরও চিকুন করব এবং এটা হবে সেকেন্ডের কাটা। এবং সেকেন্ডের কাটার একটু মোটামুটি, হ্যাঁ, এবং আমি সেকেন্ডের কাটা চাচ্ছি না মাঝখানে ক্ষতটা থাকুক। এটার জন্য আবার পূরণ করব কিভাবে, এই যে এখানে ডিভাইডে ক্লিক করে ইউনিট, তাহলে মাঝখানের এই ক্ষত আর থাকবে না। তো এই আমি যেভাবে দেখালাম এইভাবে এই তিনটা কাটা তৈরি করা সবাই। আপনাদের হয়ে গেলে পাশের জনকে হেল্প করেন। এই ক্ষতটা আমি চাচ্ছি না, তাহলে কি করতে হবে, এটা সিলেক্ট করে এই ডিভাইড আর ইউনিট, ঠিক আছে। এবার রোটেট করে নিন। আচ্ছা, কাটা তৈরি সবার হয়েছে? হ্যাঁ, পরবর্তীতে করব। সবার হয়েছে না কাটা তৈরি? আমরা তো সবাই ঘুরিয়েও এবার এদিকে খেয়াল করেন, এর কাটা আশা করি সবার হয়েছে। এবার এটা আমরা ঘুরাবো কিভাবে দেখেন। আমি প্রথমে একটা বৃত্ত নিচ্ছি যাতে আমাদের সেন্টার কেন্দ্র করতে সুবিধা হয়। এই বৃত্তটা মিডিল অ্যালাইন করছি, যেহেতু এই আমাদের ঘড়িটাও একদম মিড বরাবরই আছে, আর্টবোর্ডের একদম সেন্টারে আছে, এই কারণে এটাও যদি আমি মিড বরাবর অ্যালাইন করি তাহলে ঘড়ির একদম মাঝে যাবে, তাই না? এবার ভাই পিছনে গল্প করা যাবে না ভাই, এখানে একটা একটা করে কাটা আমি এখানে নিয়ে আসছি এবং শিফট ধরে আমরা ঘোরাবো। শিফট ধরে ঘোরানোর সময় অবশ্যই 45 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘোরে এখানে এই বরাবর রাখবো। এরপর এটা ধরে ডান দিকে ঘোরাবো, এটা এই বরাবর রাখছি।
এবং এইটা 90 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরিয়ে ফেললাম নিচের দিকে, অথবা অন্য কোনো পজিশনে দেওয়া যেতে পারে, এরকমও দেওয়া যেতে পারে। এবার আমরা চাইলে শ্যাডো নিতে পারি। আচ্ছা, আপনার যদি মনে হয় বেশি বড় হয়ে গেছে তাহলে একটু ছোট করে নিয়েন। এটা সিলেক্ট করে দেখবেন এই যে বাউন্ডিং বক্স আসছে, এটা ধরে এভাবে টান দিলে বাউন্ডিং বক্সের এখানে মাউসের কার্যটা যখন এরকম হবে, এই যে এরকম, তখন ডানে বা উপরে নিচে সরাইলে এটা ছোট বড় হয়। এবার দেখেন এখানে এগুলো আমি সিলেক্ট করছি, 3টা কাটাই শিফট ধরে ধরে। দেখেন আমরা তো এইভাবে ড্র্যাগ করলে সব সিলেক্ট হতো, কিন্তু আমাদের ব্যাকে তো অনেক ফাইল রয়েছে, ওইগুলো আমি সিলেক্ট করতে চাচ্ছি না। তাহলে আমাদের কি করতে হবে, এগুলো একটা একটা করে সিলেক্ট করতে হলে সবাই মনোযোগী হন। এই সিলেক্ট করার বিষয়টা আমি ক্লিয়ার করতে চাচ্ছি, একটু মনোযোগ দেন। এখানে একটা ক্লিক করলাম, করার পর একটু এটা বোঝার চেষ্টা করেন সবাই। একটা ক্লিক করলে এটা সিলেক্ট হলো, একই সাথে আমি যদি এটাও সিলেক্ট করি তাহলে এটা সিলেক্ট হবে, এটা ডিসিলেক্ট হয়ে যাবে। এর সমাধান কি, আমি চাচ্ছি একটা জেডে জেডে ক্লিক করবো, সেডে সেডে সিলেক্ট হয়ে যাবে। এর জন্য কি করতে হবে, হ্যাঁ শিফট ধরে। আচ্ছা, আপনি কি মনোযোগ দিচ্ছেন না এখানে? এই জিনিসটা বোঝার বিষয়, এটা খুব ছোট একটা বিষয় কিন্তু বোঝার জিনিস। কিন্তু আমি দেখি আপনি সব কয়টা বিষয় আপনি বোঝানোর সময় এদিকে খেয়াল করেন, এটা ঠিক না। দেখেন শিফট ধরে এটা ক্লিক করলাম, শিফট ধরে এটা ক্লিক করলাম। এবার আমি এটা কন্ট্রোল জিতে গ্রুপ করে নিলাম, যাতে করে আমি একটা ক্লিক করলেই যাতে 3টায় সিলেক্ট হয়ে যায়। এবার ইফেক্ট থেকে স্টাইলাইজ, এরপর এখানে দেখেন ড্রপ শ্যাডো নামে একটা অপশন আছে, ছায়া। তো এটা আপনি চাইলে শ্যাডোর মান কম বেশি করতে পারেন, এখান থেকে ব্লার কম বেশি বাড়িয়ে টাড়িয়ে বিভিন্ন আছে, এগুলো মান দেখলে বুঝতে পারবেন। এই যে এক্স অক্ষ ওয়াই অক্ষর নাম শুনেছেন না, এই যে টানে বায়ে সরে, তারপর হচ্ছে ব্লার মানে ওইটা কতটা হচ্ছে, মানে এ দেখেন ব্লার কমায় দিলে এটা মনে হয় একদম বেশি মনে সলিড কালারের ছায়া হচ্ছে, আর যত বাড়াই দেওয়া হবে তত ঝাপসা হয়ে যাবে। জি, ব্লার মানে ঝাপসা, তো এটা ঝাপসা হয়ে যাবে। তো যেটা আপনার সুবিধা মনে হয় যেরকম রাখতে সেরকম রাখতে পারেন। এইবার এটা পুরোটা আপনি কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে ফেলতে পারেন, যেহেতু এর ভিতরে আমাদের আর কোনো কাজ নেই, এখন যা কাজ এর বাইরে, তাহলে পুরোটা সিলেক্ট করে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে ফেলেন। এইবার আপনারা এই পর্যায়ে আসেন। এখন আপনারা এই পর্যায়ে আসার জন্য সময় দেন, আমি আপনাদের সময় দিচ্ছি, কাজ করেন। কারোর বেঁধে গেলে আমাকে ডাক দেন, আমি হেল্প করছি। এইটা সিলেক্ট করে, মানে এই যে কাটাগুলো সিলেক্ট করে ইফেক্ট থেকে স্টাইলাইজ থেকে ড্রপ শ্যাডো। আচ্ছা, এবার এদিকে খেয়াল করেন, আমাদের যেহেতু এটা সম্পূর্ণ হয়ে গেছে, এখানে আমাদের ভিতরে আর কাজ নেই। এবার আমরা এটা গ্রুপ করে ফেলতে পারি, আশা করি আপনারা গ্রুপ করেছেন। এখন আমাদের আর্টবোর্ডটা তো 4 কোণা, কিন্তু আমাদের ঘড়িটা হবে লম্বা, সেহেতু আমরা কি করব, আর্টবোর্ড টুলে যাব। হ্যান্ড টুলের উপরে যে টুলটা আছে এটা আর্টবোর্ড টুল, এই টুলে গেলে দেখবেন আমাদের আর্টবোর্ডটার সাইডে বাউন্ডিং বক্স শো করছে। তো অলটা চেপে ধরে এই বাউন্ডিং বক্সের উপরে ক্লিক করে অলটা ধরলে কি হবে, 2 দিক থেকে বড় হবে। তো আমরা অলটা চেপে কিছুটা লম্বা করে নিচ্ছি, আর্টবোর্ডটা কিছুটা লম্বা করে নিলাম। এটা করেন, আর্টবোর্ডটা সবাই লম্বা করেন, অলটা চেপে ধরে নিচ থেকে টেনে ধরেন, তাহলে লম্বা হয়ে যাবে। আচ্ছা, আর্টবোর্ড সবার লম্বা হয়েছে। আচ্ছা, এবার দেখেন আমরা পরবর্তী ধাপে এগোই। আমরা আরেকটা বৃত্ত নিব, আগেটার থেকে একটু বড়, এবং এটার কালার আগেটা থেকে একটু সাদা, মানে আগে 3 নাম্বারটা ছিল, এবার 5 নাম্বারটা দিচ্ছি। এবার এটাকে ব্যাকে পাঠাবো কিভাবে, কন্ট্রোল শিফট থার্ড ব্র্যাকেট লেফট সাইড, তাহলে এটা ব্যাকে চলে যাবে। এবার এটা আর একটু আমার মনে হচ্ছে ছোটো করলে ভালো হয়, পুরোটা ধরে এভাবে চাইলে আমরা ছোট করে ফেলতে পারি। আচ্ছা, এই পজিশনে রাখছি। দেখেন আপনারা আরেকটা বৃত্ত নেন, আগেটার থেকে এটা একটু সাদা হবে, তো সেভাবে একটা বৃত্ত নিয়ে পিছনে পাঠান। একটা বৃত্ত নিতে এতক্ষণ লাগার কথা না, আমি এগোবো, যেহেতু এটা রিপিট ক্লাস, গত ক্লাসে এটা দেখানো হয়েছে।
এদিকে খেয়াল করেন এবার সবাই। এবার আমরা একটা চতুর্ভুজ নিব এবং এটা এই এতটুকু নিব। দেখেন আগের বৃত্তর তুলনায় এতটুকু নিয়েছি এবং এটা পিছনে পাঠিয়ে দিয়েছি। একটু খেয়াল করেন, একটা চতুর্ভুজ নিয়েছি এবং এটা পিছনে পাঠিয়ে দিয়েছি এবং এটা কতটুকু নিয়েছি একটু অনুমান করে সেভাবে আপনারাও নিজেরা নেন। কন্ট্রোল শিফট থার্ড ব্র্যাকেট লেফট সাইড অথবা রাইট বাটন ক্লিক করে অ্যারেঞ্জ সেন্ড টু ব্যাক। হয়েছে সবার? এরকম একটা চতুর্ভুজ কি সবাই নিতে পেরেছেন? পিছনে আপনাদের হয়েছে? হয়েছে আপু, আপনাদের হয়েছে পিছনে? একটু রাকিব ভাই একটু দেখা দেন তো। আচ্ছা, এবার খেয়াল করেন, এখানে আমাদের কাজ হচ্ছে এখান থেকে একটু কেটে ফেলা। তো এই কেটেটা একটা নির্দিষ্ট মাপে কাটবো, সেই জন্য আমরা একটা শেপ নিচ্ছি, এটাকে অ্যালাইন করে নিলাম এবং এটার কালার অন্য একটা কালার দিচ্ছি যাতে বোঝা যায় আমি কতটুকু একটা শেপ নিয়েছি। দেখেন এতটুকু একটা শেপ নিয়েছি, শেপ বলতে চতুর্ভুজ, এবং এটা অ্যালাইন করে দিয়েছি মিডিল অ্যালাইন। তারপর এটাকে অল্টার চেপে ধরে নিচের দিকে নিয়ে আসলাম এবং এটাও মিডিল অ্যালাইন করে নিলাম এবং এটা যেন এর সাথে পারফেক্টলি অ্যালাইন থাকে এরকমভাবে নিবেন। এরকম দুটো শেপ নেন, এই দুটো শেপ নিতে আশা করি সমস্যা হবে না। দেখেন দেখে দেখে নেন। আচ্ছা, এখানে একটা অ্যালাইনমেন্টের বিষয় আছে, এটা আপনাদের একটু শেখাই, একটু সবাই মনোযোগ দেন, যারা পেরেছেন তারাও একটু এদিকে খেয়াল করেন। দেখেন এই যে একটা শেপ নিয়েছি, এটা পারফেক্টলি এর সাথে অ্যালাইনমেন্ট করার জন্য আমাদের কি করতে হবে, এটা সিলেক্ট করতে হবে, পিছনের এটা সিলেক্ট করতে হবে। এরপরে আমি চাচ্ছি এটা এর শেষ মাথার সাথে একদম পারফেক্টলি অ্যালাইন হয়ে যাক, মানে শেষ মাথার সাথে মিলে যাক। এর জন্য কি করতে হবে, আমি যদি দেখেন একটু জুম আউট করে দেখাই, আমি যদি অ্যালাইনমেন্টের ভিতরে এই উপরেরটা ক্লিক করি তাহলে কি হবে, এটা উপরের দিকে চলে যাবে, তাই না? উপরের দিকে চলে গেল, কিন্তু কিছু ক্ষেত্রে কি হয় দুইটাই সরে যায়। আমার কথা বোঝা যায়নি? এটা যেমন আমি মিডিল অ্যালাইন আগে থেকে করে রেখেছি, এখন যদি ওইটা ওর জায়গা থেকে সরে যায় তাহলে তো আমার কাজে বিকৃতি ঘটবে, তাই না? তো এর জন্য আমরা কি করতে পারি, এটাও ধরলাম, শিফট ধরে এটাও ধরলাম, দুইটাই সিলেক্ট আছে, তাই না? এই ছোট শেপ এবং পিছনের এই বড় শেপটা। এখন আমি যেটাতে ক্লিক করব এটা হচ্ছে ফিক্সড হয়ে যাবে, ওই জায়গা থেকে ও নড়বে না। যদি আমি এটাতে ক্লিক করি তাহলে চারিপদে দেখেন ব্লু মোটা বর্ড লাইন দেওয়া আছে, এর মানে এটা আর নড়বে না, অ্যালাইন করলে ওইটা আর নড়বে না। দেখছেন এটা নড়লো না। আচ্ছা, একইভাবে আমি বিপরীতটা করে দেখাই, এই দুইটা সিলেক্ট করে এটা সিলেক্ট করলাম, তাহলে কি হলো, এটা ফিক্সড হলো, তাই না? এবার যদি আমি অ্যালাইন করি তাহলে কি হবে, দেখেন কোনটা সরলো, পিছনের বড়টা সরে গিয়েছে, তাই না? কারণ আমি ফিক্সড করেছি ছোটটা। তো আমার দরকার হচ্ছে ছোটটা সরানো। আমি জাস্ট এই অ্যালাইনমেন্টের এই বিষয়টা আপনাদের বোঝালাম, এটা ছোট একটা বিষয় কিন্তু এটা মানে আপনাদের কাজের ক্ষেত্রে এটা দরকার হবে। তো আমি পিছনেটা ক্লিক করে ফিক্সড করলাম মিডিল অ্যালাইন এবং উপরের জন্য টপ অ্যালাইন করে নিলাম, ভার্টিক্যাল অ্যালাইন টপ। একই সাথে এটার একটা ডুপ্লিকেট নিয়ে আসলাম। এবার দেখেন এইটার সাথে অ্যালাইন করবো কিভাবে, এটা ধরলাম, শিফট ধরে এটা ধরলাম, এবার ফিক্সড করবো কোনটা, এইটা, তাই না? এটাকে আমরা ফিক্সড করব, তাহলে এই দুইটা সিলেক্ট থাকা অবস্থা আবার এখানে একটা ক্লিক করব, তাহলে এটা এই যে ফিক্সড হয়ে গেল। এবার এটাতে ক্লিক করলে কি হবে, হরিজন্টাল অ্যালাইন সেন্টার। এবার এর শেষ মাথার সাথে মিলাতে হলে কি করতে হবে, হরিজন্টাল ভার্টিক্যাল অ্যালাইন বটম, মানে নিচের দিকে অ্যালাইন হবে। বুঝাতে পারলাম এটা বিষয়টা? এবার দেখেন এটা ধরলাম, শিফট ধরে এটা ধরলাম, শিফট ধরে এটা ধরলাম, মানে আমি এখানে কয়টা অবজেক্ট সিলেক্ট করেছি, তিনটা, পিছনের এই বড়টা এবং এই ছোট ছোট দুইটা। এই অবস্থায় আমি যদি পাথফাইন্ডার থেকে মাইনাস ফ্রন্টে ক্লিক করি তাহলে মাঝেরগুলো কেটে যাবে, কেটে গিয়েছে। এবার আমি এটা পিছনে পাঠিয়ে দিচ্ছি। এবার দেখেন এটা হচ্ছে ডিরেক্ট সিলেকশন টুল। আমি এই কর্নারগুলো রাউন্ড করতে চাচ্ছি, একদম পাশের চারটা কর্নার। কোনগুলো দেখেছেন,
এই যে এটা কিন্তু করিনি, এইটা এইটা এভাবে 4 মাথার 4টা কর্নার সিলেক্ট করে এই যে ডট দেখতে পাচ্ছেন এটা ধরে এভাবে টান দিবেন, দিলে এটা এরকমভাবে কার্ভ হয়ে যাবে। এবার আমরা হচ্ছে ঘড়ির বাকি ডিজাইনটা শুরু করতে পারি। এখন দেখেন হয়েছে না সবার এটা? আচ্ছা, যদি হয়ে থাকে তাহলে আমরা পরবর্তী স্টেপে যাই। এখানে আমাদের এই ফিতার উপরের অংশের কাজ করতে হবে। এখন দেখেন আমি আগের এদিকে খেয়াল করেন সবাই 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 এদিকে সবাই, মাউসটা ছেড়ে দেন, মাউসটা ছেড়ে দেন। এখানে এই পজিশনে আমি একটা শেপ নিয়েছি, সরি মিডিল অ্যালাইন করা যাবে না, জাস্ট এইটা অ্যালাইন করা যাবে। এটা করলে কি হরিজন্টাল অ্যালাইন সেন্টার, এটা করলে আবার ওই আর্টবোর্ডের মাঝে চলে যাবে, এটা করা যাবে না। এখন দেখেন আপনি নিচের এই শেপটা কতটুকু আছে এটা বুঝবেন কিভাবে? দেখেন আমি এটা সিলেক্ট করেছি, নিচের এটাও একই কালার, তাহলে বুঝবো কি করে ওটা কোন পর্যায়ে আছে? এর উপর মাউসের কার্যটা নিয়ে আসলে দেখেন বুঝতে পারবেন যে এটা কোন পর্যন্ত আছে, ঠিক আছে? তো ওইটা থাক, সমস্যা নেই। এবার দেখেন এখান থেকে আমি এখান থেকে একটু কাটবো, কাটার জন্য আগের শেপের থেকে একটু বড় শেপ নিচ্ছি এবং এটা মিডিল অ্যালাইন করলাম। আপনারা কি বুঝতে পারছেন আসলে কতটুকু নিয়েছি? আগে এই শেপটা নিয়েছিলাম, এখন ওর থেকে একটু ছোট এইটুকু নিয়েছি যাতে আমি পিছনের শেপটা কাটতে পারি। তো এইটা আর আগের এইটা, এই দুইটা শেপ সিলেক্ট করে মাইনাস ফ্রন্ট করব। বোঝা গেছে এটা? এ দেখেন আমি আরেকবার বোঝাই দিচ্ছি। এটা ঘটেছে কি, এরকম একটা শেপ নিয়েছি, আবার এর থেকে ছোট আরেকটা শেপ নিয়েছি, নিয়ে কি করেছি দুইটা সিলেক্ট করে এই যে মাইনাস ফ্রন্ট, এতে করে কেটে গেছে এইটুকু। তো পিছনে এরকম একটা শেপ নেবেন আপনারা, এই ফিতার শেষ মাথায় ভালো করে বোঝেন, এই ফিতার শেষ মাথায় এর থেকে একটু বড় শেপ নেবেন, নিয়ে এটা অ্যালাইন করবেন মিডিল হরিজন্টাল অ্যালাইন সেন্টার। এরপর ওর থেকে আর একটু বড় নিয়ে মানে ছোট নিয়ে হরিজন্টাল অ্যালাইন সেন্টার করে দুইটা ধরে মাইনাস ফ্রন্ট। এবার এটা যদি কাস্টমাইজ করার প্রয়োজন হয়, এটা একটু কাছাকাছি হলে ভালো হয় মনে হচ্ছে, এরকম থাকে। আচ্ছা এদিকে খেয়াল করেন, এবার একটু মনোযোগী হন। এখানে ছোটোখাটো বিষয় আছে যেগুলো আপনাদের জানা প্রয়োজন, আমি ওগুলো জানাতে চাচ্ছি, কিন্তু আপনারা মনোযোগী না। এই ঘড়ি পারফেক্ট করা আপনাদের কোনো কাজ না। আপনারা মনে করছেন এই ঘড়ি যত সুন্দর হবে আমি তত ভালো কাজ পারবো। আমাদের উদ্দেশ্য এখানে টুলসের ব্যবহার শেখা। আমি যে বিভিন্ন জিনিস দেখাচ্ছি এর মাধ্যমে আপনারা টুলসের ব্যবহার শিখছেন, এটাই শেখেন। আমি এই দিকে আপনারা মনোনিবেশ করেন, ওই পরীক্ষার রেজাল্টের দিকে না তাকিয়ে আগে পড়ালেখার যে আসলে মূল যে জিনিসটা এটা বোঝার চেষ্টা করতে হবে। এদিকে খেয়াল করেন, ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে এই উপরের এইটা ধরে আমরা চাইলে আরেকটু লম্বা করে নিতে পারি। আমার কোনো কারণে মনে হচ্ছে এটা আরেকটু উপরেটা চওড়া করা যায়। তো এই জিনিসটা একটু খেয়াল করেন। এই দেখেন আমার মনে হচ্ছে এইটা আরেকটু চওড়া করা প্রয়োজন। তাহলে কি করব, ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে এই দুই মাথা ধরে আমরা চাইলে এভাবে টুল লম্বা করে ফেলতে পারি। প্রথমত এই পাতটা ক্লিক করে ধরে এভাবে উপরে নিচে করা যায়। দ্বিতীয়ত এই দুইটা অপশন সিলেক্ট থাকা অবস্থায় কিবোর্ডে যে অ্যারো চিহ্ন আছে 4টা, এই ধরে ডাউন অ্যারোতে ক্লিক করে রাখি তাহলে নিচের দিকে আসতে থাকবে, আপ অ্যারোতে ক্লিক করলে উপরের দিকে উঠতে থাকবে। হ্যাঁ, ও সাইড থেকে আটো করবেন কিভাবে তাই? এবার দেখেন এটা সিলেক্ট করে এই যে বাউন্ডিং বক্স আসছে দেখছেন, এই ছোট্ট বক্স, ওর উপর মাউসের কার্জন নিলে এরকম ডানে বায়ে অ্যারো চিহ্ন মতো হবে। তখন চাইলে এভাবে আপনি বড় করতে পারেন, চাইলে ছোট করতে পারেন। ও আপনি কি এটার কথা বলছেন যে এটা আরো চিকন করবেন কিভাবে? তাহলে এভাবে করা যেতে পারে। আচ্ছা এবার এদিকে খেয়াল করেন সবাই। এতটুকু রাখছি। এবার এদিকে খেয়াল করেন, আমি রেক্ট্যাঙ্গেল টুলে গেলাম,
এখান থেকে এরকম একটা হচ্ছে শেপ নিলাম, নেওয়ার পরে একটু জুম করলে দেখতে পারবেন এখানে 4 কোণায় 4টা ডট থাকে। এই ডটে ক্লিক করে এভাবে চাইলে কার্ভ করে ফেলা যায়। এটা মিডিল অ্যালাইন করলাম, ভার্টিক্যাল অ্যালাইন সেন্টার। এইবার এটা সিলেক্ট করে দেখেন কোন পজিশনে রেখেছি। রাখার পরে আপনারা অবজেক্ট থেকে, এটা অবশ্যই সিলেক্ট থাকতে হবে, একটু ভালো করে খেয়াল করেন। এই জিনিসটা সবাই তৈরি করতে পারবেন? এই যে এখানে যেটা আমি তৈরি করেছি, এবার অবজেক্ট থেকে পাথ, পাথ থেকে অফসেট পাথ। অফসেট পাথ ডিফল্টভাবে 10 থাকে, 10 পিটি। আপনি চাইলে এর মান বাড়িয়ে নিতে পারেন। অফসেট পাথ মূলত কি করে? একই শেপের একটা ডুপ্লিকেট তৈরি করে। এখন এটা বলতে পারেন যে আমরা এর অন্যভাবে করতে পারতাম, যেমন হচ্ছে কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিয়েও তো ডুপ্লিকেট নেওয়া যেত এবং ওইটা চাইলে আমরা বড় করে ফেলতে পারতাম, তাই না? কিন্তু এটা করলে না মান ঠিক থাকে না। কি জন্য মান ঠিক থাকে না এদিকে খেয়াল করেন। আমি যখন এটা বড় করব, এই দেখেন এই দুইটা সেম সেম না? এবার এটা যদি আমি একটু বড় করি, বড় করলাম, বড় করাতে দেখেন শিফট অল্টা ধরে ঠিক করেছি। শিফট ধরলে কি হয়? রেশিও ঠিক থাকে, তাই না? কিন্তু এই ক্ষেত্রে রেশিও আর ঠিক থাকে না। এই দেখেন এটার কর্নার দেখেন কীরকম হয়ে গিয়েছে, এই পাশটা কিন্তু সমান হয়ে গিয়েছে, তাই না? এর কি সমান ছিল? ছিল না। এর এর ইটা নষ্ট হয়ে গিয়েছে, মানে এটা এর মানটা কমে গেছে। এখন আমরা এই জন্য অফসেট পাথ করব। তাছাড়া এর ধরেন এটা এটা আমি শিফট অল্টা ধরে বড় করছি, দেখেন উপরের দিকে বেশি বড় হচ্ছে, সাইডের থেকে কিন্তু তত বড় হচ্ছে না। দেখেন খেয়াল করেন, উপরে বেশি হয়ে গেছে কিন্তু সাইডের থেকে অত হচ্ছে না। এই সব কারণে আমরা অফসেট পাথের ব্যবহার করব। এটা সিলেক্ট করলাম, অবজেক্ট থেকে পাথ, পাথ থেকে অফসেট পাথ, এরপর ওকে। এবার এখানে দুইটা আছে, একটা ছোট আর একটা বড়। তো আমরা বড়টা ধরবো, বড়টা ধরে শিফট ধরে এটাও সিলেক্ট করব। এখন আমাদের দুইটা সিলেক্ট আছে, অফসেট পাথ করে যে বড় অবজেক্টটা পেয়েছি ওইটা, আর এর পিছনের এইটা। এবার আমি মাইনাস ফ্রন্ট করব। এতে করে এখান থেকে যে বড় পাথটা নিয়েছিলাম অফসেট পাথ করে, ওইটার সাপেক্ষে পিছনেরটা আমরা কেটে ফেললাম। এতে করে এরকম একটা আমরা ডিজাইন পেলাম। তো এই জিনিসটা আপনারা একটু করেন। প্রথমে একটা এরকম লম্বা শেপ নেন, অফসেট পাথ করেন, অফসেট পাথটা ধরে পিছনেটার সাথে কেটে কাটাকাটি করেন। ধরেন এটা কাটতে হবে এইভাবে, হ্যাঁ? তাহলে কিভাবে কাটবো? প্রথমে একটা রেক্ট্যাঙ্গেল নিচ্ছি এরকম লম্বা। এবার এটা যেহেতু 4 কোণা আছে, তাই না? এটাকে আমরা এভাবে রাউন্ড করতে পারি। এরকমটা পারেন আপনি? রাউন্ড করতে পেরেছেন? এবার এটা এই পজিশনে রাখলাম, হ্যাঁ? এবার এটা ধরলেন, সিলেক্ট আছে, অবজেক্ট থেকে পাথ, এই যে পাথ, অবজেক্ট থেকে এই যেখানে অবজেক্ট, অবজেক্ট থেকে পাথ, পাথ থেকে এই দেখেন এই 4 নাম্বারটা অফসেট পাথ। এটাতে ক্লিক করলে এখানে ডিফল্টভাবে 10 থাকে, এটা আপনি চাইলে বাড়িয়ে নিতে পারেন। বাড়ালে এটা দ্বিতীয় যে অবজেক্ট মানে অফসেট পাথ তৈরি হবে ওইটা মান বাড়বে। তো এরপরে ওকে দিলেন। ওকে দেওয়ার পর এখানে দুইটা অবজেক্ট আছে, এ হচ্ছে ছোট একটা আর এ হচ্ছে বড় একটা। এটা অফসেট পাথ হয়ে তৈরি হয়েছে। এবার এই বড়টা ধরবেন, এভাবে বড়টা ধরলেন, সাথে এটাও শিফট ধরে ধরলেন। ধরে মাইনাস ফ্রন্টে ক্লিক করলে কি হবে? কেটে যাবে, এটা কেটে যাবে। এই দেখেন এটা কেটে গিয়েছে। আচ্ছা এদিকে খেয়াল করেন, এখন আমাদের ঘড়ির উপরের পার্টের কাজ শেষ, এবার নিচের পার্টের কাজটা করবো। একটু বোঝার চেষ্টা করেন, এইদিকে সবাই খেয়াল করেন। আমি এই দেখেন এই নিচের ফিতাটা একটু জুম করে নিচ্ছি। জুম করে আমি এরকম একটা শেপ নিচ্ছি এবং এটা মিডিল অ্যালাইন করছি। কি করলাম? এতটুকু একটা শেপ নিলাম, নিয়ে এটা মিডিল অ্যালাইন করলাম। বোঝা গিয়েছে? এটা না বোঝার কিছু নেই, এই যে এরকম একটা কিছু নিয়ে এবার ডিরেক্ট সিলেকশন টুলের কাজটা একটু বোঝার চেষ্টা করি। এই ক্ষেত্রে ডিরেক্ট সিলেকশন, এই যে সুমন ভাই, আমি যখন কথা বলবো তখন আর ওইদিকে খেয়াল করেন না, সালেহীন এদিকে একটু খেয়াল করতে হবে। এগুলো ঠিক না। আমি যখন একটা জিনিস দেখাচ্ছি তখন ওইগুলো পরে থাক, ওইগুলো পরে সলভ করো। এখন এই হচ্ছে ফিতা, ফিতার উপরে এরকম একটা শেপ নিয়েছি।
নেওয়ার পরে ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে এই যে অ্যাঙ্কর, এই অ্যাঙ্করে ক্লিক করে এই অ্যাঙ্করের সাথে মিলাই দিচ্ছি, এই অ্যাঙ্করের সাথে মিলাই দিব, এটা ধরে এর সাথে মিলাই দেবো। এই যে ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে এই জিনিসটা করা যায়, এই জিনিসটা নিজেও প্র্যাকটিস করতে হবে। এটা এগুলো হচ্ছে টুলসের ব্যবহার শিখছি আমরা এখন। আমরা কোনো একদম পারফেক্ট কোনো ঘড়ি বানানোর চেষ্টা করছি না, এই ঘড়ি বানানোর উসিলায় আমরা টুলসের ব্যবহার শিখছি। এখন দেখেন ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে এই দুই মাথা ধরে এভাবে আমরা চাইলে রাউন্ড করে ফেলতে পারি। এমনকি সিলেকশন টুল দিয়ে এই দুইটা ধরে, এখানে তো দুইটা, এই একটা আর এই একটা, কন্ট্রোল জেডতে ব্যাকে গেলাম, এই দুইটা ধরে আমরা চাইলে ইউনিট করে ফেলতে পারি। তাহলে এই দুইটা আবার এক হয়ে গেল, এখানে গ্রুপ করে নিই, দুইটা শেপ একদম জোড়া লেগে গেছে, ওয়েল্ডিং দিয়ে মনে করেন জোড়া হয়ে গেছে। এবার দেখেন আমাদের এটা তো হলো, ফিতা তৈরি সব হয়ে গেছে। এবার আমরা একটা সেলাইয়ের ডিজাইন দিব, এর উপর দিয়ে সেলাইয়ের ডিজাইন দিব। সেটা কিভাবে দেওয়া যেতে পারে? আচ্ছা, এখন এটা সিলেক্ট করলাম, এই শেপটা সিলেক্ট করলাম করে কন্ট্রোল সি, আচ্ছা কন্ট্রোল সি দেওয়া লাগবে না, অবজেক্ট থেকে পাথ থেকে অফসেট পাথ দিতে হবে। আগে ছিল প্লাসে, এবার আমরা মাইনাস করে ফেলবো। এই যে এর উপর মাউসের কার্সরটা রেখে চাকাটা নিচের দিকে ঘুরাবো, ঘুরায়ে দেখেন মূল ডিজাইন থেকে আরও ছোট হয়ে যাচ্ছে, তাই না? তো 25 রাখছি মূল ডিজাইন থেকে, মানে মূল অফসেটটা ছিল এতটুকু অবজেক্ট, ওর থেকে যে অফসেট পাথ তৈরি হবে, অফসেট পাথ মানে একটা ডুপ্লিকেট তৈরি হবে, ওইটার থেকে এই যে এতটুকু ছোট। এবার আমি ওকে দিচ্ছি, ওকে দিলে বুঝতে পারবেন এই যে এটা একটা শেপ, এটার কালার চেঞ্জ করলে বুঝতে পারবেন এই যে এটাও একটা শেপ তৈরি হয়েছে। এইদিকে আর দেখা দরকার আছে, এটা পিছনে পাঠাই দিই, পিছনে পাঠাই দিলে আর দেখা যাবে না। তো এই শেপটাকে কালার আমি একটু হোয়াইট কালার দিচ্ছি, বেশি হোয়াইট না, একবার পিওর হোয়াইট না। আচ্ছা, এটাকে আমি, এটা কিসে আছে? ফিল কালারে, তাই না? এখানে ক্লিক করলে কি হবে? স্টক কালারে চলে যাবে, এই যে অ্যারো চিহ্নতে ক্লিক করলে। এই যে এখন আপনি যদি এই স্টক কালারটা সিলেক্ট করতে চান, তাহলে তুমি হয়তো আমার কথা বুঝছো নি, তোমার ওইদিকে পিছনে লোকজন খেয়াল করে থাকবেন যে আসলে তুমি কি করো, তো অবচেতন মনে ওইদিকে চলে যাবে। তুমি যা করার আমার কিসের পরে করো, কথা বলার পরে করো। এখন এই যে এই স্টকটা ধরতে হলে আমি যদি এখানে ক্লিক করলে আমি স্টক কি ধরতে পারবো? পারবো না। এর জন্য আমাকে মাউসের কার্যটা এর উপরে, এই সাদা দাগের উপরে নিতে হবে, কারণ এটা স্টক। এবার স্টকের মানটা একটু বাড়াই দিচ্ছি, মোটামুটি 4 রাখছি, রেখে স্টক নামে এই যে লেখাটা আছে স্টক প্যানেল, এখানে ক্লিক করলাম, করে এই যে ড্যাশ লাইনে ক্লিক করে আমরা এখান থেকে মান কম বেশি করে এটা সুতার মাপ কম বেশি করতে পারি। মোটামুটি 14-15 রাখছি। আচ্ছা, 14ই ঠিক ছিল, এটা ঠিক আছে, ঠিক আছে। এই যে সুতা ডিজাইন হয়ে গেল। আচ্ছা, আমরা চাইলে এখান থেকে এটার কর্নার রাউন্ডও করতে পারি, যে রাউন্ড ক্যাপ করলে কি হবে, জুম করে দেখাচ্ছি, এর কর্নারগুলো রাউন্ডও হয়ে গেল। তো সুতার ডিজাইন হয়ে গেল। একই সাথে আমরা সেকেন্ডটা করতে আমাদের অত প্যারা নিতে হবে না। দেখেন সেকেন্ডটা নিতে কি করতে হবে, এটা ধরলাম, অবজেক্ট থেকে অফসেট পাথ আগে কত ছিল ওইটা অটোমেটিক চলে আসছে, দেখেন -25, ওকে দিলাম। এবার এটা তো একটা ফিল কালারে আছে, তাই না? এটা আমি সিলেক্ট করে, এই দেখেন এখানে একটা টুল আছে আইড্রপার টুলে গিয়ে আপনি এই দাগের উপরে একটা ক্লিক করে দেবেন, এই দাগের উপর পাত লেখা আসবে, তখন একটা ক্লিক করে দেবেন, করলে দেখবেন নিচেরটাতে অটোমেটিক ওই ফিল্টারটা নিয়ে নিয়েছে, মানে ওখানে যে মানটা ছিল ওই মানটা নিয়ে নিয়েছে। ঠিক আছে, একটা করে তারপরে ওইটা করতে হবে। আশা করি বুঝতে পেরেছেন। এখন আমি যেটা বললাম, অফসেট পাথ করে স্ট্রোকটা করেন। হয়েছে না সবার? আচ্ছা, আরেকটা জিনিস এখানে মিস গিয়েছে, সেটা হচ্ছে এখানে এই যে ফুটোটা, এদিকে খেয়াল করেন, ছিদ্রটা এদিকে খেয়াল করেন, এরকম একটা ছিদ্র নিচ্ছি। এটা স্ট্রোক কালার আগে নেওয়া ছিল, এই জন্য এটাও স্ট্রোক হয়ে গেছে। এখানে ক্লিক করলে ফিল কালার হয়ে যাবে। এটা
এই কালার দিলে মনে হয় ভালো হবে, এই ব্ল্যাকটা। এরকমই থাক। আচ্ছা, মোটামুটি সব দেখানো শেষ। হ্যাঁ, আমি ক্লাস রেকর্ড অফ করে এখন রেকর্ড মানে ভিডিও রেন্ডারিংয়ে ফেলে দিচ্ছি। এখন আপনাদের এটা নিয়ে আর কোনো আশা করি, এখানে আরেকটা জিনিস বাদ দিয়েছে, এটা আগে ক্লিয়ার করে তারপরে ক্লাস রেকর্ড শেষ করছি। এখানে খেয়াল করেন, এখানে এই যে টাইম ঠিক করার যে বিষয়টা, ওইটা এখানে দিতে হয়, তাই না? আমি এখানে একটা রেক্ট্যাঙ্গেল নিচ্ছি, এটা এভাবে মিডিল অ্যালাইন করছি যাতে এই বৃত্তের মাঝখানে চলে যায়। এদিকে খেয়াল করেন আগে, তারপরে সুতার ডিজাইন পরে নেন। এটা আগে দেখেন, এটা সিলেক্ট করলাম, করে এটা পিছনে পাঠিয়ে দিচ্ছি। তারপরে এই দুই মাথায় একটু রাউন্ড করে দিচ্ছি, এটা আর একটু বামে চাপাই দিচ্ছি। এবার এই রেক্ট্যাঙ্গেল এখান থেকে এতটুকু, এবং এটার কালার আমি এটা দিয়ে দিচ্ছি। কন্ট্রোল ডি প্রেস করে করে এর ডুপ্লিকেট নিয়ে নিচ্ছি। এখানে একটা জিনিস দেখেন, এখানে সিলেকশনের যে বিষয়টা, এখানে বেশি ফাঁকা, তাই না? আর এখানে কাছাকাছি মানে একটু কম ফাঁকা। আমি চাচ্ছি এই ছোট ছোট যে লাইনগুলো নিয়েছে, এগুলো এই বৃত্তের, এই যে এই বৃত্ত তো না, এই কালো এই শেপটার মাঝ বরাবর থাকুক। তাহলে কি করব, এগুলো পুরোটা সিলেক্ট করব, করে আমি একটাকে ডিসিলেক্ট করতে চাই, মানে পিছনের এটাকে। তাহলে কি করব বলেন তো, শিফট চেপে ধরে পিছনেটা ক্লিক করলে পিছনেটা ডিসিলেক্ট হয়ে এইগুলোই শুধু সিলেক্ট থাকবে। এবার কন্ট্রোল সি দেবো। এবার এটা ধরে আমি মিডিল অ্যালাইন করব, এখানে ক্লিক করলে ভার্টিক্যাল অ্যালাইন সেন্টার, ব্যাস একদম পারফেক্টলি অ্যালাইন হয়ে গেছে। আমাদের ঘড়ির কাজ শেষ। এখন দেখেন, এই ঘড়িটা আমরা চাইলে জেপিজি ইমেজে সেভ দিতে পারি। কীভাবে সেটা, ফাইল থেকে এক্সপোর্ট অ্যাজ, এবার কোথায় সেভ করব, ডেস্কটপে। কি নামে সেভ হবে, ওয়াস 2। আগে একদিন দেখাইছি কত ক্লাসে, আজকে 2 নাম্বারটা হিসেবে সেভ দিচ্ছি। এই দেখেন, আগেটা 1 ছিল, এটা 2। এই যে আজকে ডিজাইন জেপিজি ইমেজ আকারে। এটা চাইলে আপনি ক্লায়েন্টকে অথবা সোশ্যাল মিডিয়া আপনি শেয়ার করতে পারবেন, সেই ইসে আছে, মানে পিকচার মোডে আছে। আচ্ছা, এখন আমাদের এটার কাজ দেখানো শেষ। দেখেন, আচ্ছা কিছু কথা বলি, একটু এদিকে মনোযোগ দেন। আপনারা ইলাস্ট্রেটরের মোটামুটি এই পর্যন্ত টুলসের কাজ দেখেছেন। আমি বলতে পারি ইলাস্ট্রেটর টুলসের ব্যবহার 70% আপনাদের দেখা বা শেখা শেষ, বাকি 30%ও 3-4টে ক্লাসে হয়ে যাবে না। এখন পর্যন্ত আপনারা যে পর্যায়ে আছেন, তাতে করে বলা যায় 50% কাজ শেখা শেষ, বাকি 30%ও 3-4টে ক্লাসে হয়ে যাবে না, আর বাকিটা খুব দ্রুতই হয়ে যাবে না। এরপরে আমরা শুরু করব। দেখেন, আমরা একটু মডিউলটা একটু দেখি। 12তম ক্লাস আজকে ছিল। এরপরে এইগুলো দেখানো হবে এক একটা ক্লাসে, এবং আমরা মোটামুটি 3-4টা ক্লাস পরেই টুলসের কাজ শেষ, টুলসের ক্লাস শেষ হয়ে যাবে। তারপরে লোগো ডিজাইন শিখবো, বিজনেস কার্ড ডিজাইন শিখবো, তারপর হচ্ছে ফটোশপে মোকআপ করা দেখবো, ফটোশপের কাজ একটু দেখবো, তারপরে টি শার্ট ডিজাইন শিখবো। তারপরে টি শার্ট ডিজাইনের উপর 3টা ক্লাস থাকবে, আবার লোগো এবং লেটার হেড ডিজাইন থাকবে, এনভেলপ ডিজাইন থাকবে। এগুলোর মাধ্যমে আমাদের এই 3 মাসের কোর্সে আপনাদের আজকে কয় তারিখ, আজকে হচ্ছে 16 তারিখ। আপনাদের ক্লাস শুরু হয়েছিল কত তারিখে, 20 তারিখে। মোটামুটি 1 মাস হচ্ছে, 1 মাস এখনো পুরো হয়নি। 1 মাসের ব্যবধানে আপনারা মোটামুটি কম্পিউটারের বেসিক কিন্তু মোটামুটি ভালোই শিখে গিয়েছেন। ইলাস্ট্রেটরও প্রায় অর্ধেক শেখা হয়ে গিয়েছে, এবং এবার বাস্তবিকভাবেও কিছু ডিজাইন আমরা শিখব। এবং এই 3 মাসে জানিতে প্রথম 1 মাস তো স্লো এগোবো, এটাই স্বাভাবিক, একদমই জানতেন না সেলে। বাকি 2 মাসে ভালো কিছুই আপনারা আশা করি শিখতে পারবেন। এবার এই 3 মাসের আপনারা শিখবেন শুধুমাত্র ডিজাইন, ঠিক আছে, মানে স্কিলটা ডেভেলপ করবেন এই 3 মাসে। এবং আমি যেটা প্রথম দিকে আপনাদের বলেছিলাম যে আমাদের কোর্সটা হচ্ছে 6 মাসে, বাকি 3 মাস আমরা চেষ্টা করব ফ্রিল্যান্সিং মার্কেট প্লেস থেকে আর্নিং করার জন্য। ওখানে
মনে করেন কাজ শেখা, অনেকে কিন্তু কাজ পারে কিন্তু মার্কেট প্লেসের পজিশন তৈরি করতে পারে না, আর মার্কেট প্লেসেও স্ট্রাগল করতে হয়। কাজ শেখা তো সহজ, বলা যায় সহজ, কিন্তু তার থেকে কঠিন হচ্ছে নিজেকে তৈরি করা। ওই মার্কেট প্লেসে আপনি অ্যাকাউন্ট করবেন, ওখানে নিজেকে তুলে ধরবেন যাতে ক্লায়েন্ট আপনাকে মেসেজ দেয়, আপনাকে দেখে আপনার পোর্টফোলিও দেখে কনভিন্স হয়ে বা আপনার ইমপ্রেসড হয়ে আপনাকে মেসেজ দেবে, কাজ দেবে। তো ওই পর্যায়ে তো তৈরি হতে হবে, তাই না? তারপরে ইনস্ট্যান্ট ইনকামের জন্য freelancer.com তো আছে, আপওয়ার্কেও একটা পজিশন তৈরি করার চেষ্টা করতে হবে। এখন মোটামুটি আপনাদের ক্লাসগুলো কেমন লাগছে বলেন তো, অপিনিয়ন জানান, আপনাদের মতামতগুলো জানান তো। ঠিকঠাক লাগছে নাকি আমাদের ক্লাস আরো দ্রুত নেওয়া উচিত? মানে আমি বলতে চাচ্ছি যে ক্লাস সপ্তাহে 3 দিন নেওয়া হচ্ছে, এটা পারফেক্ট না? একদিন পর একদিন, এটা তো ঠিক আছে, তাই না? প্রতিদিন হলে সবাই কিন্তু ক্লাসে আসতে পারবে না, কষ্টকর হয়ে যাবে, তাই না? এরপর হ্যাঁ, এটা সবার জন্য ভালো। আবার এই যে এতদিন তো স্যার স্লো এগোইছি, এখন থেকে কিন্তু প্র্যাকটিসের বিষয়ে দিয়ে আসবে। যেমন এটা আপনাদের যাদের কম্পিউটার আছে বাসায় তারা একটু দেখলেন, তাই না? সবার তো কম্পিউটার এই ব্যাচে আমি বলেছিলাম এই ক্লাসটা করার জন্য কম্পিউটার ছাড়াও আপনারা ক্লাস করতে পারবেন। তো যাদের কম্পিউটার কেনার সামর্থ্য বা অবস্থা হচ্ছে না, তাহলে তারাও ক্লাস করতে পারবে, সেভাবেই ক্লাসগুলো নিতে হবে। আরও 2 মাস এভাবে চলবে, কিন্তু পরবর্তী যে ব্যাচটা আমরা শুরু করব, মানে আপনাদের ভিতর থেকে যারা আগ্রহী থাকবেন পরবর্তী কোর্সে ভর্তি হওয়ার জন্য, তাদের অবশ্যই কম্পিউটার থাকতে হবে। কম্পিউটার ছাড়াও ওই ক্লাস, কারণ আমি প্রথম দিন থেকে ধরেন অ্যাকাউন্ট খোলা শুরু করে দেবো, তো সেখানে নিজের কম্পিউটার ছাড়া তো এই কম্পিউটারে আপনি অ্যাকাউন্ট খুলতে পারেন না, তাই না? তো এই ছিল আপনাদের সাথে কিছু কথা। এখন আপনারা যেটা করবেন, এই বাকি যেই ডিজাইনগুলো করতে বললাম, এখানে যেমন সালেহীন পারছে, আপনি পারছেন, আপনারা একটু অন্যজনদেরকে হেল্প করে দেবেন, ঠিক আছে? ক্লিয়ার করে দেবেন, সবাই এটা ক্লিয়ার হয়ে তারপরে এখান থেকে যাবেন। হ্যাঁ হ্যাঁ, এটা আমি যতটুকু দেখালাম এটা ক্লিয়ার হয়ে তারপরে আপনারা ছুটি। আর যাদের হয়ে গেছে তারা যদি মনে করেন চলে যাবেন তাহলে যেতে পারেন, হয়ে গেলে চলে যেতে চাচ্ছেন, আচ্ছা যদি হয়ে যায় চলে যেতে পারেন। আর যদি মনে হয় একটু পাশের জন্য একটু হেল্প করবো তাহলে করতে পারেন।